চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সময় ঘনিয়ে আসছে, খবর রাখছেন তো। এই শনিবার রাতেই পিএসজি ভার্সেস ইন্টার মিলান, মিউনিখে মহারণ। পিএসজি নাকি ইন্টার মিলান, কে জিতবে ম্যাচের 2 দিন আগে যদি জানতে চাই শরীফুল হক, বিপদে ফেলে দেওয়ার প্রশ্ন। এটা মোটেও বিপদে ফেলে দেওয়ার প্রশ্ন না। আমি আমার উত্তর আগেই দিয়ে রেখেছি, সেটা কোয়ার্টার ফাইনালের সময় আমি দিয়ে রেখেছি যে কে চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছে। সেই দলটা ফাইনাল পর্যন্ত চলে আসছে, এইসব বাধা বিপত্তি, ইন্টার মিলান, বাধা বিপত্তি পার হয়ে ইন্টার ফাইনালে চলে আসছে। এখন যদি আপনি এই প্রশ্নটা একটা মার্সেই ফ্যানকে জিজ্ঞেস করেন, মার্সেই ফ্যানরা অবশ্যই চাইবেন যে পিএসজি যেন কোনোভাবেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল না যেতে। এবং যে জুলিয়ান লরেন তো বলছিলেন যে মার্সেইতে যত ইন্টারের শার্ট ছিল সব ইন্টারের শার্ট কেনা শেষ, মানে ইন্টারের কোনো শার্ট ভেলোড্রোমে মার্সেইতে নেই। এবং সেই ইন্টার মিলান তারা মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগ আগে অর্থাৎ মিউনিখে যাওয়ার আগে একটা বেশ ওপেন ট্রেনিং সেশন রেখেছিল, সেখানে সিমন ইনজাগিও কথা বলেছেন, প্রেসের জবাব দিয়েছেন। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এবং সবচেয়ে বড় খবরটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, বেঞ্জামিন পাভা সবাইকেই ফিট ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ফুল একটা ফিট স্কোয়াড নিয়ে ইন্টার বেসিক্যালি মিউনিখে ফাইনালটা খেলতে যেতে পারবে। লাউতারো মার্টিনেজের ফেরাটা খুব জরুরি ছিল দলটার জন্য। সেরিয়ার শেষ দিকের ম্যাচগুলোতে তাকে আর নামানোই হয় নাই। বার্সেলোনার সঙ্গে সেকেন্ড লেগের ম্যাচে তো লাউতারো খেলতেই পারে নাই, ফার্স্ট লেগে হি ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং তখন এই সেকেন্ড লেগ যখন চলে সেই সময় লাউতারো মার্টিনেজ বলছে তিনি কাঁদছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন তিনি খেলতে পারবেন না। তার টিম তো হারতে বসেছিল, শেষ মুহূর্তে গিয়ে তার ভাগ্য ভালো যে আচেরবির ওই গোলটা তার দলকে ফাইনালে নিয়ে এসছে। 2 বছর আগে ইন্টার মিলান ফাইনালে গিয়ে হেরেছিল ম্যান সিটির সঙ্গে, সেই ম্যাচে তারা কোনো ক্রমেই ফেভারিট ছিল না, কিন্তু সেই ম্যাচে তারা জিতেও যেতে পারত। সেই লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের ক্যাপ্টেন যখন ফিরছেন তখন তিনি পিএসজিকে নিয়েও কথা বলছেন। তিনি বলছেন পিএসজির শক্তির জায়গাটা, তিনি বলছেন পিএসজির শক্তি আসলে তাদের মিডফিল্ডটা, ওরা শক্তিশালী, কম্প্যাক্ট ডিফেন্স আর আবার অ্যাটাকও ভালো করে। মিডফিল্ডটাই ওদের সবচেয়ে বড় শক্তি। ওদের কাউকে আমরা খুব ভালো করে চিনিও, তারা ইতালিতে খেলে গেছে। ওদের শক্তি ও দুর্বলতা আমাদের দেখতে হবে, সুযোগগুলো নিতে হবে যাতে ফাইনালটা ভালো যায়। এক্সপেরিয়েন্সের কারণেই কি ইন্টার মিলান এই ফাইনালে ফেভারিট, নাকি এই ফাইনালে আসলে কোনো ফেভারিট নাই? মানে লাউতারো যেটা বলছেন শেষ লাইনে যে এটা একটা এন্টারটেইনিং ফাইনাল তারা করতে চান। ম্যাচটা কতটা এন্টারটেইনিং হবে বলাটা খুব মুশকিল, বিকজ আপনার একটা ম্যাচ মাত্র 90 মিনিটস প্লাস 120 পেনাল্টি শুট আউট, এখানে এন্টারটেইনমেন্টের কোনো সুযোগ নাই। ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানের ম্যাচ বলেন বা লাস্ট বছরের রিয়াল মাদ্রিদ আর বোরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ খুব যে এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করেছে ব্যাপারটা এরকম না। কিন্তু কথা হচ্ছে সিমন ইনজাগি একজন কাপ স্পেশালিস্ট। আপনি যদি সুপার কোপার কথা হিসাব করেন, এক গাদা সুপার কোপা জিতে বসে আছেন। এখন চ্যাম্পিয়ন্স লিগ একটা ফাইনাল খেলেছেন, সেখানে বলতে পারেন কপাল ক্রমে রদ্রির গোলটার কারণে তার জেতা হয়নি, ম্যাচটা ভালো খেলার পরও, অর্থাৎ কাপ ভাগ্য তার ভালো। কিন্তু লুই এনরিকে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতা তার এক্সপিরিয়েন্স, সিরিয়াল উইনার, ট্রেবল জিতেছেন এবং যেখানেই গিয়েছেন জিতে ফেরত এসছেন, শুধুমাত্র স্প্যানিশ টিমের হিসাবটা বাদ দিলে। পিএসজিকে এবার ওভাবে গণাতেই ধরা হয়নি। পিএসজি যেখানে 15তম হয়ে শেষ করেছে, তারপরও যে সবগুলো ইংলিশ টিমকে হারিয়ে যেভাবে তারা এসছে, আপনি পিএসজিকে বাদ দিয়ে দিতে পারবেন না। এবং এটা মোটামুটি কেউ বাদ দিচ্ছেও না। এবং আমরা হয়তো শুরুতে বলছি যে ইন্টার মিলান কে আপনি দেখছি চ্যাম্পিয়ন হতে, কিন্তু তার মানে মোটেই এইটা না যে পিএসজি পারবে না। পিএসজি ফাইনাল জিততেই পারে। আমরা 51% ইন্টার মিলানকে দিচ্ছি, তাই তো? আমরা পার্সোনালি আমাদের জায়গা থেকে দিচ্ছি যে ইন্টারকে 51% চ্যাম্পিয়ন দেখতে চাচ্ছি ফর দ্য হিস্ট্রি এন্ড অল, তাই তো? এবং এক্স্যাক্টলি, এবং উসমান দেমবেলে একই জায়গাটাই পয়েন্ট আউট করছেন যে এই যে পিএসজি টিমটাকে ওয়ার্কআউট করানোর জন্য যে 3 ম্যান মিডফিল্ড এবং তাদের যে উইং সিস্টেমটা, সেটাকে কাজ করানোর একমাত্র একজনই ছিলেন কারিগর, সেটা হচ্ছে লুই এনরিকে। এবং উসমান দেমবেলে যে এতগুলো গোল করেছেন সেটা আসলে এনরিকে ছাড়া সম্ভব ছিল না। কোচ এখানে একটা পরিষ্কার বার্তা দিয়েছেন শুরু থেকেই, এনরিকে এই দলের খেলার ধরন, প্লেয়ারদের খেলার ধরন সবকিছুতেই অনেক পরিবর্তন এনেছেন। আমরা যেহেতু পিএসজিতে এই শিরোপাটা জিততে চাই, তাই আমরাও সেরাটা দিচ্ছি। মানে সেরাটা দিচ্ছেন বলে একদম সেরাটা দিয়ে সব শেষ করে দিচ্ছেন। মাঝখানে কাপ ফাইনালে কাভারাজকেলিয়া খেলেননি, মাথা ব্যথা ছিল তার। মাঝখানে দুয়ে বার্কোলা খেলেছেন। সো ওইখানে একটা বড় মাথা ব্যথার জায়গা আছে, আসলে দুয়েকে খেলাবেন না বার্কোলাকে খেলাবেন, কারণ যে কোনো একজন। প্লাস আপনার পুরো টিমটা সেট আছে, যে টিমকেই আপনি খেলতে দেখেছেন পিএসজি কে নিয়ে, সেই টিমটাই খেলবে। ইন্টারের ক্ষেত্রেও একই কথা মানে খাটে। স্কোয়াড মোটামুটি জানা আছে, এখন কথা হচ্ছে ব্যাটলটা কোন জায়গায় সেট হবে। আমার মনে হয় মিডফিল্ডের ব্যাটলটা তো হবেই, কিন্তু খেলাটা হয়তো উইং এর কোন একটা জায়গায় যে মানে ভাগ্য করে দিতে পারে কোন একটা জায়গায়। যখন আপনি ইন্টার মিলানের এগেইনস্টে খেলছেন তখন সেখানে অবশ্যই উইং এর একটা প্রভাব থাকবে। উইং ব্যাকস, ফুল ব্যাকস, তারা একটা মেজর রোল প্লে করবেন। এবং ব্যাপারটাকে যদি আপনি এইভাবে দেখেন যে যখন মানে আশরাফ হাকিমি, মেন্ডেস পিএসজির
দুই ফুলব্যাক এইবারের সিজনের সেরা নাকি ইন্টার মিলানের ডামফ্রিজ সেরা? আপনি এই প্রশ্ন তুলতেই পারেন। হয়তো লেফট উইং ব্যাকে ইন্টার মিলান একটু পিছিয়ে থাকবে পিএসজির এই হাকিমির তুলনায়। তো আপনি যখন লর্ড অফ দ্য উইংসের খেলায় নামবেন তখন এইখানে একটা মেজর ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু এর সব কিছুর ভেতরে মিডফিল্ডে আউটরান হওয়ার একটা শঙ্কায় বোধহয় ইন্টার মিলান থাকতে পারে। তাদের যে এইজ, ইন্টারের যে ডিফেন্স বলতেছে মিডফিল্ডের যে এইজ, ওটার সঙ্গে আপনি যদি পিএসজির জৌলুস মিডফিল্ডটাকে মেলান, জৌলুস কেন বলছি, তাদের পায়ে যে কারুকাজ আছে, অবশ্য এইটা বলা ভুল হবে এইভাবে, কারণ হাকান চাল্হানোগলু অথবা মিখিতারিয়ান অথবা বারেল্লা তারা যে টেকনিক্যালি কত ভালো এইটা অনেক সময় আড়ালে পড়ে যায়। হ্যাঁ, আপনি ভিতিনিয়া, নেভস এবং হচ্ছে ফাবিয়ান রুইজ, এদের সবার টেকনিক্যাল অ্যাবিলিটি নাকি এই পাশের টেকনিক্যাল অ্যাবিলিটির ভেতরে আপনাকে পিএসজিটাই এগিয়ে বোধহয় রাখতে হবে। কিন্তু তার মানে এইটা না যে ইন্টার মিলানের মিডফিল্ডাররা জানেন না এই ধরনের ম্যাচে কতখানি ইম্প্যাক্ট রাখতে হয়। চ্যাম্পিয়ন্স লিগের 2 বছর আগের ফাইনালে যদি আপনি চলে যান, সেইখানে যে ম্যান সিটি পুরোটা সময় ধুকছিল, সেটার কারণ কিন্তু ইন্টারের ডিফেন্স বা একটু নিচে নেমে ডিফেন্স করা না, রাদার দেন ওই মিডফিল্ডটা। যদিও রদ্রি শেষ পর্যন্ত ম্যাচটার ভাগ্য গড়ে দিয়েছিলেন, কারণ তার ওই লেট রান টাকা আর ট্র্যাক করা যায় নাই। এটার পেছনে কেউ কেউ অনেক সময় ওই ইন্টারের ক্লান্তি বা অনভিজ্ঞতা দেখে, কিন্তু এই দলটা তো আর অনভিজ্ঞ নাই, তারা আরো বেশি অভিজ্ঞ। ওই দলে ওই ফাইনালটা যারা খেলেছিল তার মধ্যে 8 জন প্লেয়ারই এখনো আছেন, তারা এই ফাইনালে খেলতে নামেন। সো এই দলটাকে অনভিজ্ঞ তো বলা যায়ই না, বরং এই ধরনের সিচুয়েশনে ক্রাঞ্চ মোমেন্টে বার্সেলোনার সঙ্গে আপনি যেভাবে ন্যাভিগেট করে শেষ পর্যন্ত ম্যাচটাকে টেনে আনতে পেরেছেন ক্লান্ত হয়ে যাওয়ার পরও, সো দ্যাট স্পিক্স ভলিউম। আমার কাছে মনে হয় পিএসজি যেটা করতে পারে, লামিন ইয়ামালের ফুটেজ তারা বারবার দেখাবে, যে স্পেসিফিকলি দুয়েকে, এবং সেই জায়গায় দুয়ে একটা বড় ভূমিকা রাখতে পারেন যদি তিনি রাইট উইং এ শুরু করেন, তাহলে ওই দুয়ে দিমার্কোর ব্যাটলটা খুব ইন্টারেস্টিং হবে। দুয়ে শুরু করবেন, দুয়ে শুরু করবেন, আমার মনে হয় শুরু করবেন। যদিও এনরিকে আসলে এই তরুণ ফুটবলারকে শুরু করাবেন কিনা, কারণ ওই যে তার ওই ভিডিওটা আমি দেখছিলাম বেশ কবার, আপনি দেখেছেন কিনা আমি জানি না, ডাগ আউট থেকে দুয়েকে উদ্দেশ্য করে লুই এনরিকে দেখাচ্ছিলেন যে তিনি যেমন নেইমারের মতো যে এটা করতে চান না, পায়ের পেছনে যে ফ্ল্যাশি যে ব্যাপার সেটা তিনি করতে মানা করেছেন। এই ভিডিওটা খুবই ভাইরাল। আমি জানি যে আপনি আমার চেয়ে কম রিল দেখেন, তো এগুলো রিল না দেখলে এইসব জ্ঞান আসলে সবসময় থাকে না। আমরা একেবারে শেষ পথে, আপনার বলার কিছু আছে এই ম্যাচ নিয়ে? বলার আরো তো মনে সুযোগ পাওয়া যাবে, আমরা মানে প্রিভিউটা দেখার আমন্ত্রণ জানাতে পারি যে কয়েক পদের প্রিভিউ করার পরিকল্পনা আমরা করছি এই ম্যাচ নিয়ে। দর্শক, আপনি এই ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণ, 2 দিন আগের বিশ্লেষণ নিশ্চয়ই, আমরা আপনার কাছে শুক্রবারের বিশ্লেষণ জানতে চাই না, আমরা আপনার কাছে বৃহস্পতিবারের বিশ্লেষণই জানতে চাই। নিশ্চয়ই আমাদেরকে সেটা আপনি আপনার কমেন্ট বক্সে জানাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.